সবাই নিশ্চয়ই ভালো আছো। আমাদের আজকের ক্লাস বচন। বচন কি জিনিস? না, অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় বচন। অবধারণ কি? দুটি সামান্য ধারণা যখন পাশাপাশি রেখে তাদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করি তখন তাকে বলা হয় বচন। আর এই মানসিক ব্যাপারটা যখন ভাষায় প্রকাশ করি, সেটা লিখে হতে পারে বা বলে হতে পারে, মুখে, যে কোনো ভাষাতে হতে পারে, তখন সেটা হয়ে যায় বচন। আপাতত আজকের ক্লাস বচন। বচনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, তোমরা দেখতে পাচ্ছ। বচনকে দুই ভাগে ভাগ করা যায়, নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচনকে আবার চার ভাগে ভাগ করা যায়: সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, বিশেষ সদর্থক এবং বিশেষ নঙর্থক বচন। সাপেক্ষ বচনকে আমরা দেখছি পাঁচ ভাগে ভাগ করা যায়: প্রাকল্পিক, বৈকল্পিক, নিষেধক, সংযৌগিক এবং প্রাতিকল্পিক। আপাতত আমাদের সাপেক্ষ বচন না জানলেও চলবে। আমাদের আজকের আলোচনার বিষয় নিরপেক্ষ বচন। তো এখন এই নিরপেক্ষ বচনের মধ্যে নিরপেক্ষ বচনকেই সাধারণত দুভাগে ভাগ করা হয়: গুণ অনুসারে এবং পরিমাণ অনুসারে। গুণ অনুসারে দেখতে পাচ্ছি সদর্থক এবং নঙর্থক। অর্থাৎ আমরা একটু আগে বললাম, অবধারণ, দুটি সামান্য ধারণার মধ্যে যে সম্বন্ধ তৈরি হয়, সেটা যদি সদার্থক সম্বন্ধ হয় তাহলে সেটা সদার্থক বচন হবে, যদি নঙর্থক সম্বন্ধ হয় তাহলে নঙর্থক বচন হবে। আর পরিমাণ অনুসারে দুভাবে ভাগ করা হয়: একটা হচ্ছে সার্বিক বা সামান্য, আর একটা হচ্ছে বিশেষ। সার্বিক বা সামান্য এবং বিশেষটা একটু বোঝার দরকার আছে। সার্বিক বা সামান্য বলতে আমরা বুঝি যার সম্পর্কে বা যে জাতির সম্পর্কে বলা হচ্ছে তাদের সমস্ত সদস্যের সমস্ত। অর্থাৎ সাধারণ কথায় সামান্য বলতে আমরা বুঝি অল্প, কিন্তু এখানে সামান্য বলতে বোঝায় সবটুকু। অর্থাৎ ধরো তোমার বাড়িতে তোমার মা তোমাকে খেতে দিতে এসেছে, তো যে পাত্রটাতে করে ভাত বা মাটন নিয়ে এসেছে, তোমার মা তোমাকে জিজ্ঞেস করলেন যে কতটা দেবো, তুমি বললে সামান্য। তোমার মা বুঝলেন অল্প, কিন্তু তুমি বলতে চেয়েছো যেটাতে করে নিয়ে এসেছেন পুরোটাই তোমাকে দিতে বলেছ। অতএব যুক্তিবিজ্ঞানের ভাষায় সামান্য বলতে বোঝায় পুরোটা, সবটুকু। আর বিশেষ বলতে বোঝায় সমস্ত মধ্যে থেকে একটা বাদ গেলেও পুরো সেই অংশটাকে বলা হবে সামান্য, বিশেষ। অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত পুরো অংশটাই বলা হবে বিশেষ। এই বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করা যাবে। এখন গুণ ও পরিমাণ সম্বন্ধ অনুসারে আমরা দেখতে পাচ্ছি বচনকে 4 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কীরকম দেখো: গুণ অনুসারে সদর্থক, নঙর্থক, আর পরিমাণ অনুসারে সামান্য আর বিশেষ। এখন সামান্যকে দিয়ে গুণের দুভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ সামান্য সদর্থক, সামান্য নঙর্থক। আবার বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক। এইভাবে দেখো নিচে লেখা আছে: সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক। এভাবে আমরা 4টে বচন পেয়ে গেলাম, অর্থাৎ এ, ই, আই, ও। এবার দেখো এই যে 4টে বচন পেলাম, এই 4টে বচনের আমরা আকার জানবো, অর্থাৎ কেমন দেখতে সেটা একবার বুঝে নেব। সার্বিক সদর্থক বচন, যাকে আমরা এ বচন বলছি, তার আকারটা কেমন না সকল উদ্দেশ্যপদ হয় বিধেয়পদ। এখানে উদ্দেশ্যপদ আর বিধেয়পদকে কেন ব্র্যাকেটের মধ্যে রেখেছি? কারণ এই উদ্দেশ্যপদ আর বিধেয়পদের জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার করা যাবে, কিন্তু সকল আর হয়টাকে রাখতেই হবে। ঠিক আছে? যেমন উদাহরণে বলা যায় যে সকল মানুষ হয় মরণশীল জীব। আমরা একটু আগে দেখছিলাম যে বচনের 4টি অংশ আছে: একটা হচ্ছে পরিমাণক, উদ্দেশ্যপদ, গুণ এবং বিধেয়পদ। এখানে দেখো সকলটা হচ্ছে পরিমাণক, মানুষটা হচ্ছে উদ্দেশ্যপদ, হয়টা হচ্ছে গুণ, আর মরণশীল জীব হচ্ছে বিধেয়পদ। একই রকমভাবে আর একটা উদাহরণ দেওয়া যাক: সকল কবি হয় মানুষ। এখানেও তাই, সকল হচ্ছে পরিমাণক, কবি হচ্ছে উদ্দেশ্যপদ, হয় হচ্ছে গুণ এবং মানুষ হচ্ছে বিধেয়পদ। এরপরে আসছি সার্বিক নঙর্থক বচন বা ই বচনে। ই বচনের রূপ বা দেখতে কেমন, আকার কেমন না কোনো উদ্দেশ্যপদ নয় বিধেয়পদ। এখানেও তেমনি উদ্দেশ্যপদের বিধেয়পদকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, কারণ উদ্দেশ্য বিধেয়ের জায়গায় বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে বলা যায় কোনো পাখি নয় মানুষ। একই রকমভাবে কোনোটা হচ্ছে পরিমাণক, পাখি হচ্ছে উদ্দেশ্যপদ,
নয় হচ্ছে গুণ, আর মানুষ হচ্ছে বিধেয় পদ। কোনো মানুষ নয়, অমর, একই রকমভাবে এটা ইবচন। ইবচনের সাইন দিয়ে তারপরে লিখতে হবে। এইখানে দেখো এল এফ লজিক্যাল ফর্ম লিখতে হবে বা তার্কিক আকার। আমি সবগুলোতে লেখা হয়নি আমার, লজিক্যাল ফর্ম লিখতে হবে, তার্কিক আকার। ঠিক আছে, এল এফ লিখলেও হবে। তো এবার আমরা দেখব বিশেষ সদর্থক বচন অর্থাৎ আই বচনে কোনো কোনো উদ্দেশ্য পদ হয় বিধেয় পদ। উদাহরণ হিসেবে বলা যায় কোনো কোনো ফুল হয় লাল বস্তু। এখানে একই রকম কোনো কোনোটা হচ্ছে পরিমাণক, ফুলটা উদ্দেশ্য পদ, হয়টা হচ্ছে গুণ বা সংযোজক, আর লাল বস্তু হচ্ছে বিধেয় পদ। একই রকমভাবে দেখো কোনো কোনো মানুষ হয় কবি, এখানেও কোনো কোনো আর হয়টা একই রকম আছে, শুধু উদ্দেশ্য পদ আর বিধেয় পদটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো বিশেষ নঙর্থক বচন বা ও বচনে। ও বচনের ক্ষেত্রে দেখো কোনো কোনো উদ্দেশ্যপদ নয় বিধেয় পদ। এখানে এর আকারটা হচ্ছে এই উদ্দেশ্যপদ বিধেয় পদের ব্র্যাকেটে দেওয়া হয়েছে একই রকম কারণে এ দুটো চেঞ্জ হতে পারে, কিন্তু কোনো কোনো আর নয় এ দুটো চেঞ্জ হবে না। এবার সঙ্গে একটা কথা বলে রাখি, কোনো কোনো কয়কার দন্তান্ন ওকার লিখতে পারো, আবার দন্তান্নও লিখতে পারো, সমস্যা কিছু নেই। উদাহরণ হিসাবে বলা যায় কোনো কোনো ফুল নয় সাদা বস্তু। এখানে তাই কোনো কোনোটা হচ্ছে পরিমাণক চিহ্ন, ফুলটা হচ্ছে উদ্দেশ্যপদ, নয়টা গুণ, আর সাদা বস্তু হলো বিধেয় পদ। ঠিক আছে, এইভাবে পরে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে কোনো কোনো মানুষ নয় শিক্ষক, এইভাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ বচন হলে সকল আর হয় থাকতেই হবে, ই বচন হলে কোনো নয় থাকতেই হবে, আই বচন হলে কোনো কোনো হয় থাকতেই হবে, ও বচন হলে কোনো কোনো নয় থাকতেই হবে। এরপরে আমরা দেখব নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কাকে বলা হয়। দেখো এখানে দেখো একটু আগে যেটা বললাম সেটা এখানে ছক আকারে দেখানো হয়েছে। সামান্য বচন এ আর ই সামান্য বচন, বিশেষ বচন আই আর ও বিশেষ বচন, সদর্থক বচন এ আর আই সদর্থক বচন, নঙর্থক বচন ই আর ও নঙর্থক বচন। এবার দেখো আর একটু অন্যরকমভাবে দেখানো হয়েছে এ বচন, বচনের আকার। উদাহরণ দেখো বচনের আকার সকল এস হয় পি, এসটা হচ্ছে সাবজেক্ট, পিটা হচ্ছে প্রেডিকেট, এইভাবে বলা হয়েছে। সকল মানুষ হয় চোর, একই দেখো উদ্দেশ্য বিধেয় একই আছে, শুধু বচনগুলো আলাদা আলাদা দেওয়া আছে। দেখো এ বচন সকল এস হয় পি, সকল মানুষ হয় চোর। ই বচন কোনো এস নয় পি, কোনো মানুষ নয় চোর। আই বচন কোনো কোনো এস হয় পি, কোনো কোনো মানুষ হয় চোর। ও বচন কোনো কোনো এস নয় পি, কোনো কোনো মানুষ নয় চোর। এল এফ মানে হচ্ছে লজিক্যাল ফর্ম, তর্কবিজ্ঞানসম্মত আকার বা তার্কিক আকার, একই কথা সব। কেমনভাবে থাকবে, বাক্য থাকবে মানুষ কখনোই পাখি নয়, এরকম বিভিন্ন বাক্য থাকতে পারে। আমাদেরকে লিখতে হবে এল এফ বা লিখতে হবে তার্কিক আকার, লিখে কোলন দিয়ে লিখতে হবে, এরকম চিহ্ন দিতে হবে ই বচনের আকার বা যে বচনই হবে সেই বচনের আকার দিয়ে ই বচনের আকার হবে করে কোনো মানুষ নয় পাখি। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমি আরও কিছু ছবি পাঠাচ্ছি যেখানে দেখবে যে কিছু ইন্ডিকেশন চিহ্ন থাকবে, যে চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কী বচন হবে। দেখো এখানে আছে কখনোই না, কোনো নয়, কখনোই নয়, না, এ ধরনের শব্দ থাকলে ই বচন হয়। এই কখনোই না, এই কখনোই আর নয়, এই দুটো শব্দ আমাকে ইন্ডিকেট করছে যেটা কি ই বচন করতে হবে। এরকমভাবে সকল, তারপরে সর্বদা, সব, এই সমস্ত শব্দ আমাদেরকে এ বচনে ইন্ডিকেট করবে। এইভাবে আমরা বচন করব। আপাতত এইটুকু থাকলো, তারপর অসুবিধা হলে বলবে, আমি আবার বলবো। আচ্ছা, আর একটা বিষয় বচন করার সময় মনে রাখতে হবে যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে উদ্দেশ্যপদ, আর যা বলা হবে সেটা হচ্ছে বিদেহ পদ। এখন একটু আগে আমরা জানতে পেরেছি যে বচনের সাইনগুলো মানে এই আই ও বচন দেখতে কেমন, এবং কিছু ছবি পাঠাচ্ছি সেখানে দেখবো আমরা ইন্ডিকেশন চিহ্ন কী কী আছে, সেই নিয়মগুলো মুখস্থ করতে হবে। এবার আমরা দেখব একটা বাক্য থেকে বচন কীভাবে বানায়। এখানে দেখো প্রথম বাক্যটা দেখতে পাচ্ছি প্রত্যেক শিক্ষক কবি। তো প্রত্যেক, এই প্রত্যেক শব্দটা আমাদেরকে ইন্ডিকেট করছে, আমাদেরকে বলে দিচ্ছে যে তুমি এ বচন করো। কারণ আমরা নিয়মে দেখেছি প্রত্যেক, সব, সর্বদা এই সমস্ত শব্দ থাকলে, বাক্যের মধ্যে থাকলে সেটাকে এ বচন করতে হবে। তা আমরা দেখেছি এল এফ
এ বচন, এ বচনের সাইন দিয়েছি। এ বচন কেমন দেখতে? সকল আর হয়, ঠিক আছে। আর উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করতে হবে, মানে উদ্দেশ্য বিধেয় বসাতে হবে। তাহলে সকল আর হয় বা হন লিখেছি। কেন হন লিখেছি? যেহেতু শিক্ষক সম্মানীয় মানুষ, তাই হন লিখেছি। এখন দেখো, প্রত্যেক শিক্ষক কবি। কার সম্পর্কে বলা হচ্ছে? শিক্ষক সম্পর্কে বলা হচ্ছে। তাহলে শিক্ষক হচ্ছে উদ্দেশ্যপদ, অতএব সকল শিক্ষক। হন নর্মালি বসে যাবে, এটা সদার্থক বচন। এবার কি উদ্দেশ্য সম্পর্কে কী বলতে চাইছি? না শিক্ষক কবি, তাহলে কবি হয়ে গেল। একই রকমভাবে 2 নম্বর বাক্যে দেখো, সকল সাপ বিষাক্ত নয়। এখানে আমরা দেখেছি সকল থাকলে এ বচন হবে, কিন্তু সকলের সঙ্গে নয় থাকলে ও বচন হবে, নিয়মে তাই বলা হয়েছে। এখন সকল আর নয় এই দুটো আমাকে ইন্ডিকেট করছে যে ও বচন করো। ও বচন করতে গেলে ও বচনের রূপ কেমন? না কোনো কোনো নয়। তাহলে আমরা এল এফ লিখেছি, ও বচনের সাইন দিয়েছি, এবারে কোনো কোনো দিয়েছি। এবার কার সম্পর্কে বলছে? না সাপ সম্পর্কে বলছে। তাহলে সাপ হচ্ছে এখানে উদ্দেশ্যপদ, তাহলে কোনো কোনো সাপ, নয় বসে গেছে, নয়। আর কি সাপ কি কি বলতে চেয়েছে? না বিষাক্ত। তাই যদি বলি কোনো কোনো সাপ নয় বিষাক্ত, বিষাক্ত বললে হবে না, তার সঙ্গে একটা বিশেষ্য যোগ করতে হবে। তাহলে বিষাক্ত প্রাণী, বিষাক্ত প্রাণী মানে সবসময় মনে রাখতে হবে উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ একটা বিশেষ্য পদ হতে হবে। কোনো বিশেষণ পদ একটা বিধেয় পদ হিসেবে গ্রহণ করা যাবে না। এবং মনে রাখতে হবে যে বিধেয় পদের সঙ্গে কখনো নঅর্থক চিহ্ন থাকবে না। তাই জন্য আমরা নঅর্থক চিহ্নটা গুণে নিয়ে এসেছি। তাহলে দেখো বচনটা শেষ পর্যন্ত কী হলো? কোনো কোনো সাপ নয় বিষাক্ত প্রাণী, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর বচন, 3 নম্বর বাক্যে গোলাপি ইঁদুর নেই। আমাদের নিয়মে দেখতে পেয়েছি যে নেই, নয়, না, নয় এই ধরনের শব্দ থাকলে ই বচন হয়। তাহলে নয়টা আমাদেরকে বা নেই আমাদেরকে ইন্ডিকেট করছে যে তুমি ই বচন করো। ই বচনের সাইন দিয়েছি। ই বচন দেখতে কেমন? না কোনো উদ্দেশ্যপদ নয় বিধেয় পদ। তাহলে কোনো উদ্দেশ্যপদ কি? না কার সম্পর্কে বলা হচ্ছে? ইঁদুর। তাহলে ইঁদুর হচ্ছে উদ্দেশ্যপদ, নয় বসে গেছে, নয়। এবারে কি ইঁদুর কি? না গোলাপি। তাহলে আমি যদি বলি কোনো ইঁদুর নয় গোলাপি, এই গোলাপিটা কখনো বিশেষ্য পদ নয়, তাই আমরা গোলাপি রঙের প্রাণী, এই প্রাণী শব্দটা যোগ করে দিয়েছি। তাহলে কোনো ইঁদুর নয় গোলাপি রঙের প্রাণী হয়ে গেল। এরপর আমরা দেখো আরেকটা বচন পাচ্ছি, মানুষ কদাচিৎ সুখী। তোমরা দেখবে নিয়মে কদাচিৎ শব্দটা থাকলে পরে আমাদেরকে ও বচন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কদাচিৎ এই শব্দটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে তুমি ও বচন করো। আমরা এল এফ লিখেছি, ও বচনের সাইন দিয়েছি। এবার কোনো কোনো মানুষ, কেন মানুষ লিখলাম? না এই বচনে কদাচিৎ মানুষ কদাচিৎ সুখী। কে সুখী? মানুষ সুখী। তাহলে মানুষ হচ্ছে উদ্দেশ্যপদ, তাই উদ্দেশ্যপদের জায়গায় মানুষ লিখলাম। নয়টা ছিলই ও বচনের সাথে, কোনো কোনো নয়। কি মানুষ কি? না সুখী। শুধু সুখী লিখলে হবে না, সুখী ব্যক্তি লিখতে হবে। তাহলে কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি। এভাবে আমরা বিভিন্ন রকম বাক্য থেকে বচন করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে বাক্য থেকে বচন করার যে নিয়ম সেগুলো মুখস্থ রাখতে হবে। মুখস্থ না করতে পারলে কিন্তু বচন করা যাবে না। আর বচন না করতে পারলে আমাদের যুক্তিবিজ্ঞান শেখা অসম্পূর্ণ থাকবে। অতএব সবাই বাক্য থেকে বচন করার যে নিয়ম আমরা দিচ্ছি সেই নিয়ম অবশ্যই ভালো করে মুখস্থ করো, ঠিক আছে। আমি তোমাদের আনন্দ স্যার বলছি। একটি ব্যাকরণসম্মত বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো বলছি, একটু মন দিয়ে শোনো। বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় বচনটিকে এ, ই, আই, ও যে কোনো একটি বচন আকারে নিয়ে যেতে হবে, ঠিক আছে। 2 নম্বর, বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় বাক্যের যে অর্থ থাকে সেই অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ বাক্যের যে অর্থ বচনেরও সেই একই অর্থ থাকতে হবে। আচ্ছা, 3 নম্বর, যে বাক্যে উদ্দেশ্যের পরিমাণ স্পষ্টভাবে বলা হয়নি সেটিকে বচনে রূপান্তরিত করার সময় বাক্যটির অর্থ বুঝে নিয়ে পরিমাণটিকে প্রকাশ করতে হবে। যেমন সাপ বিষধর, এখানে দেখো সব সাপ বিষধর না কোনো কোনো সাপ বিষধর কিছুই বলা নেই। তাহলে এটাকে আমাদের বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। বাস্তবে কি আছে? বাস্তবে কি সব সাপ বিষধর? নিশ্চয়ই নয়। তাই এটাকে আমরা কোনো কোনো সাপ বিষধর অর্থাৎ আই বচন হিসাবে গণ্য করব। আচ্ছা, বাক্যকে
বচনে রূপান্তরিত করার সময় মনে রাখতে হবে প্রথমে পরিমাণক উল্লেখ করতে হবে, তারপরে উদ্দেশ্যপদ, তারপর সংযোজক, তারপরে বিদেহপদ। এই যে ক্রমটা, এই ক্রমটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, উল্টো পাল্টা হয়ে গেলে হবে না। নেক্সট হচ্ছে কোনো বাক্যের মধ্যে যদি নঙর্থক চিহ্ন থাকে, সেই নঙর্থক চিহ্নটাকে কিন্তু সংযোজকের মধ্যে নিয়ে বচনে রূপান্তরিত করতে হবে, কখনোই বিদেহ পদের সঙ্গে রাখা যাবে না। তারপর আমরা দেখো বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় বচনের গুণ এবং পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ যখন তুমি বাক্য থেকে বচন করবে, বাঁদিকে বচনের সাইন দেবে, তারপরে পরিমাণক, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক, তারপরে বিদেহপদ লিখে একটা দাড়ি দিতে হবে। তার নিচে গুণটা কি, সদর্থক না নঙর্থক লিখতে হবে। তার নিচে পরিমাণকটা কি, সার্বিক না বিশেষ, সেটা লিখতে হবে। এমন কিছু বাক্য আমাদের চোখে পড়ে যেগুলো কোনটি উদ্দেশ্য কোনটি বিদেহ তা আমরা বুঝতে পারি না। সাধারণভাবে আমরা উদ্দেশ্য বিদেহ কীভাবে বুঝি, যে কোনো একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্যপদ, এবং ওই উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হচ্ছে সেটা হচ্ছে বিদেহপদ। কিন্তু কিছু কবিতার লাইন আমরা দেখতে পাই যেগুলো উদ্দেশ্য বিদেহ বুঝতে পারি না। যেমন একটা উদাহরণ নাও, যে কত আশা নিয়ে ঘুরি আমি। এই বচনটিকে যদি আমরা এই বাক্যটিকে যদি বচনে রূপান্তরিত করি তাহলে এরকম হবে যে আমি হই এমন একজন, যে অনেক আশা নিয়ে ঘুরি, এই বচন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বাক্যে বচনে রূপান্তরিত করার সময় বচনের যে সংযোজকটা থাকে, বা গুণ যেটা বলা হয়, গুণ বা সংযোজক, সেটাকে হয়, হন, হই অথবা নয়, নন, নই এর যে কোনো একটি রূপ নিতে হবে। ঠিক আছে। এরপরে দেখো বাক্যের উদ্দেশ্যটি যদি বিশিষ্ট নাম, সর্বনাম, সমষ্টিবাচক পদ বা গুণবাচক পদ এই সমস্ত হয় তাহলে সেটিকে সার্বিক বচন করতে হবে। অর্থাৎ সদার্থক হলে এ, নঙর্থক হলে ই। যেমন প্লেটো একজন দার্শনিক, এটিকে বচন করলে কী হবে না, প্লেটো হন একজন দার্শনিক, এ বচন। এখানে কিন্তু আবার সকল লিখো না, কারণ একটা নির্দিষ্ট বিশিষ্ট পদ, এখানে সকল প্লেটো লিখলে তখন বিপদ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে লিখতে হবে এ বচনের সাইন দিয়ে প্লেটো হন একজন দার্শনিক। এই সমস্ত নির্দিষ্ট বিশিষ্ট পদ যখন থাকে তখন কিন্তু পরিমাণ চিহ্নটা উল্লেখ করার দরকার হয় না। ঠিক আছে। আচ্ছা, তুমি বুদ্ধিমান, এ বাক্যটাকে কি বচনে রূপান্তরিত করলে কী হবে না, এ বচন যখন করছো তখন তুমি যদি লেখো সকল তুমি হও বুদ্ধিমান, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। এখানে সকল কোনো এসব কিচ্ছু লেখা যাবে না। এখানে লিখতে হবে কি না, তুমি হও বুদ্ধিমান। আচ্ছা, আবার যদি বলা হয় যে এই বালিকাটি লাজুক নয়, এখানে নর্থক চিহ্ন আছে, তো এটাই ই বচন করতে হবে। তখন ই বচনের সাইন দিয়ে লিখতে হবে এই বালিকাটি নয় লাজুক নারী, বা লাজুক, এরকম লিখতে হবে। ঠিক আছে। এবার আমরা দেখব যে বাক্য থেকে বচনে রূপান্তরিত করার জন্যে বেশ কিছু নিয়ম আছে। তোমাদের কাছে যদি হাতের সামনে বই থাকে সেই বইটার মধ্যে দেখতে পারো, বা আমি কয়েকটা বলছি সেগুলো একটু বোঝার চেষ্টা করো, অসুবিধা হলে আমাকে আবার বলবে। যেগুলো আমি বলছি সেগুলো হচ্ছে ইন্ডিকেশন চিহ্ন, অর্থাৎ যে শব্দগুলো তোমাদেরকে বলে দেবে যে এ, ই, আই, ও এই চারটে বচনের কোন বচনে তুমি ওই বাক্যটাকে রূপান্তরিত করবে। তো এখন বেশ কয়েকটা নিয়ম আছে, তোমাদের বই খুলে দেখতে পারো। দ্বিতীয় চ্যাপ্টারে বচনের চ্যাপ্টারতে যে ব্যাকরণসম্মত বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম সবার বইতেই আছে, একটু খুঁজে দেখো, সেখানে পেয়ে যাবে। তো সেখানে দেখো নিয়মে বলা হয়েছে যে যদি কোনো বাক্যে সকল, সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, যে কেউ এই সমস্ত শব্দ যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে সেগুলিকে যখন আমরা বচনে রূপান্তরিত করব সেগুলোকে এ বচনে রূপান্তরিত করব। যেমন দেখো যে কোনো ব্যক্তি দুঃখী, এটাকে বচন করলে হবে যে কোনো ব্যক্তি, যে কোনো, বললাম যে কোনো শব্দ থাকলে কি হবে, এ বচন। তাহলে যে কোনো এই শব্দটা তোমাকে ইন্ডিকেট করছে যে এটাকে এ বচন করতে হবে। এবারে এ বচনের সাইন দাও। এবারে এই যে কোনো ব্যক্তি সুখী, এখানে উদ্দেশ্যপদ কি না, কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে বলছে ব্যক্তি সম্পর্কে, তাহলে ব্যক্তিতে উদ্দেশ্যপদ। তাহলে এ বচনের রূপ আমরা আগে জেনেছি
যে সকল হয়, সকল উদ্দেশ্যপদ হয় বিধেয়পদ। তাহলে সকল লিখে ফেললে। এবার তোমার উদ্দেশ্যপদ হচ্ছে ব্যক্তি, তাহলে সকল ব্যক্তি, সংযোজক হচ্ছে হয়। এবারে বিধেয়পদ লিখতে হবে। কী ছিল না, যে কোনো ব্যক্তিই দুঃখী, তাহলে পরে যে ব্যক্তি উদ্দেশ্যপদ আর দুঃখী হচ্ছে বিধেয়পদ, তাহলে সকল ব্যক্তি হয় দুঃখী। আরও একটা উদাহরণ নেওয়া যায় যে প্রত্যেক ব্যক্তিই এই কাজ করতে পারে। এই যে প্রত্যেক শব্দটা তোমাকে ইন্ডিকেট করছে এবচন করো, তখন এবচন করলে কি হবে না, সকল ব্যক্তি হয় এমন যে কাজ করতে পারে। মনে রাখতে হবে যে ইন্ডিকেশন চিহ্ন, অর্থাৎ এই প্রত্যেক, যে কোনো, যে কেউ, সমস্ত, এই শব্দগুলো কিন্তু বচনের মধ্যে আসবে না। দেখো, আগের যে নিয়মটা বললাম, সকল, সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, যে কেউ, এই সমস্ত শব্দের সঙ্গে এই সমস্ত শব্দ যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে সেই বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করতে গেলে পরে এ বচনে রূপান্তরিত করতে হবে। কিন্তু দেখো, যদি এর মধ্যে এর সাথেই, এই সমস্ত শব্দের সাথে যদি নঅর্থক চিহ্ন থাকে, তাহলে সেটা কিন্তু ও বচনে রূপান্তরিত করতে হবে। যেমন একটা উদাহরণ নাও, যে সব কাক কালো হয় না। এই যে হয় না, এই না আছের জন্যে ও বচন হবে। তাহলে ও বচন হবে কি হবে, কোনো কোনো কাক নয় কালো পাখি। ঠিক আছে? দেখো তারপরে, যে সর্বত্র, সর্বদা, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, সর্বপ্রকার, একান্তভাবে, এই জাতীয় শব্দ এই জাতীয় শব্দের কোনো একটি যদি থাকে বাক্যের মধ্যে, হ্যাঁ, এবং সেটা যদি সদর্থক বচন হয়, তাহলে সেটা তোমার এ বচন হবে। আর যদি নঅর্থক চিহ্ন থাকে, তাহলে সেটা ও বচন হবে। নেক্সট নিয়ম হচ্ছে যে কেউ নয়, কোনোটি নয়, একটুও নয়, কোনো মতে না, কখনোই না, না, নয়, এই সমস্ত শব্দ যদি বাক্যে থাকে, সেগুলিকে ই বচনে রূপান্তরিত করতে হবে। যেমন দেখো, যে মানুষ কখনোই সুখী হয় না, তখন ই বচন, কোনো মানুষ নয় সুখী। আবার দেখো পরের নিয়মে, কিছু, কোনো কোনো, শতকরা, 40%, বা পার্সেন্টেজের চিহ্ন থাকলো, যে 50%, 60%, 1%, 99%, যে পার্সেন্টেজের চিহ্ন। তারপরে হয়েছিল প্রায় সব, প্রায়শ, সাধারণত, কখনো কখনো, এই ধরনের শব্দ যদি বাক্যে থাকে, সেগুলিকে আই বচনে রূপান্তরিত করতে হবে। কিন্তু নঅর্থক চিহ্ন থাকলে সেগুলিকে ও বচনে রূপান্তরিত করতে হবে। যেমন কোনো কোনো লোক বদমাইশ, কী হবে, আই বচন। তো কোনো কোনো লোক হয় বদমাইশ। ঠিক আছে? আবার 60% ছাত্র পাশ করেছে, কোনো কোনো ছাত্র হয় এমন যারা পাশ করেছে, আই বচন। আচ্ছা, এরপরের নিয়মে দেখো, যে কচ্চিৎ, কদাচিৎ, কিছু না, হ্যাঁ, এই সমস্ত শব্দ থাকলে সেগুলিকে ও বচনে রূপান্তরিত করতে হবে, ও বচনে। কিন্তু নঅর্থক চিহ্ন থাকলে কিন্তু আই বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে লোকে কদাচিৎ সুখী হয়, কদাচিৎ, কচ্চিৎ থাকলে কী হবে, ও বচন। তাহলে কোনো কোনো লোক নয় সুখী, ও বচন, ও বচনে সাইন দাও, দিয়ে লিখতে হবে যে কোনো কোনো লোক নয় সুখী। কিন্তু এটাই যদি বলতো যে লোকে কদাচিৎ সুখী হয় না, তখন কিন্তু আই বচন করতে হতো, যে কোনো কোনো লোক হয় সুখী ব্যক্তি। বুঝে গেল? এরপরে নিয়মে দেখো, যে মাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া কেউ নয়, এই সমস্ত শব্দ থাকলে বচনের মধ্যে সেগুলোকে এ বচনে রূপান্তরিত করতে হবে। কিন্তু একটা কথা আছে। কথাটা হচ্ছে এই, যে বাক্যের যেটা উদ্দেশ্য আর বিদেহ, বচনে গিয়ে সেটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ বাক্যের উদ্দেশ্য বচনের বিদেহ হয়ে যাবে, বাক্যের বিদেহ বচনের উদ্দেশ্য হয়ে যাবে। বা অন্যভাবে বলা যায় যে এই শব্দগুলো যার সঙ্গে থাকবে সেটা বিদেহ স্থানে যাবে। যেমন কেবলমাত্র বিএ পাস ছেলেরাই এমএ পড়তে পারে, কেবলমাত্র বিএ পাস ছেলেরাই এমএ পড়তে পারে। তাহলে কী হবে না, সকল ছাত্র যারা এমএ পড়তে পারে হয় বিএ পাস ছাত্র। একমাত্র ধার্মিক লোকেরাই সুখী, হ্যাঁ, একমাত্র ধার্মিক লোকেরাই সুখী। এখানে দেখো বাক্যের হচ্ছে উদ্দেশ্যপদ কিন্তু ধার্মিক, আর বিদেহপদ হচ্ছে সুখী।
কিন্তু বচন যখন করবে তখন চেঞ্জ হয়ে যাবে। কী হবে না, সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক, এরকমভাবে হবে। তারপরে দেখো ব্যতীত, ছাড়া, এই সমস্ত শব্দ যদি থাকে, হ্যাঁ, তাহলে পরে তোমার এ বচনে রূপান্তরিত করতে হবে। কীরকমভাবে দেখো, পারদ ছাড়া সব ধাতু কঠিন। এখানে দেখো সকল ধাতু ব্র্যাকেটের মধ্যে পারদ ছাড়া ব্র্যাকেট শেষ করে হয় কঠিন ধাতু। আবার দেখো যদি একটি ধাতু ছাড়া সব ধাতু কঠিন, এরকম যদি হয়, অর্থাৎ যদি যেটা ছাড়া বা ব্যতিক্রম যদি মানে অনির্দিষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আই বচন হবে। আবার বলছি, যদি ব্যতিক্রম ছাড়া বা এই ধরনের বিষয়টা যদি নির্দিষ্ট থাকে তাহলে এ বচন হবে, আর যদি অনির্দিষ্ট থাকে সেটা আই বচন হবে। যেমন পারদ ছাড়া সব ধাতু কঠিন, এ বচন হয়েছিল, কিন্তু একটি ধাতু ছাড়া সব ধাতু কঠিন, সেখানে কিন্তু আই বচন হবে। তাহলে কোনো কোনো ধাতু হয় কঠিন ধাতু। বুঝে গেছে? আচ্ছা, এরকমভাবে বিভিন্ন নিয়ম আমরা দেখব বইয়ের মধ্যে, সেই সমস্ত বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আর একটা বলছি, দেখো যে কোনো বাক্যের উদ্দেশ্য পদ যদি নির্দিষ্ট নাম হয়, প্রপার নেম, মানে নির্দিষ্ট বিশিষ্ট পদ হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ওই পরিমাণ চিহ্ন সেটা হবে না। যেমন একটু আগেই বলেছিলাম যে প্লেটো কবি নন, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি, এইগুলো বচন করতে গেলে পরে কিন্তু ওই সকল কোনো এই সমস্ত আসবে না। যেমন প্লেটো কবি নন, কী হবে, প্লেটো নন একজন কবি, বা প্লেটো নন কবি, ই বচন। রবীন্দ্রনাথ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি, এ বচন, রবীন্দ্রনাথ হন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি। তুমি যদি বলো সকল রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ তো একজনই, অতএব ওরকমভাবে বলা যাবে না। আবার দেখো কোনো কোনো বাক্যে দেখা যায় যে যেখানে মানে সেখানে পরিমাণ উল্লেখ করা থাকে না, হ্যাঁ, সেই সব ক্ষেত্রে বাক্যগুলোকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করতে হলে অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন মানুষ চিন্তাশীল, তাহলে এখানে পরিমাণ কতটা, মানে সকল মানুষের কথা বলছে না অল্প কয়েকজন মানুষের কথা বলছে, এখানে কিন্তু উল্লেখ করা নেই। তোমাকে এটা অর্থের দিকে লক্ষ্য রেখে কাজটা করতে হবে, বাস্তবের দিকে তাকিয়ে। তাহলে মানুষ চিন্তাশীল, কেউ কি চিন্তা ছাড়া আছে? নিশ্চয়ই নয়। তাহলে আমরা সকল লিখব, তো সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। আবার মানুষ স্বার্থপর, স্বার্থপর ছাড়া মানুষ আছে কি? যদি থাকে তাহলে আমরা বলবো যে কোনো কোনো, যদি না থাকে তাহলে বলবো সকল মানুষ হয় স্বার্থপর। ঠিক আছে, সকল মানুষ হয় স্বার্থপর লেখাটাই সমুচীন। আচ্ছা, মানুষকে বিশ্বাস করা যায় না, মানুষকে বিশ্বাস করা যায় না, কী হবে? কোনো কোনো মানুষ নয় এমন যাদের বিশ্বাস করা যায়। ব্যাপারটা বোঝা যাচ্ছে? দেখো এখানে যায় না লিখলে বিপদ হয়ে যেত, কারণ বিধেয়ের সঙ্গে নয় যোগ করা যাবে না, তাই জন্য এই নয়টা আমরা ও বচনের সঙ্গে নিয়ে এসেছি। আচ্ছা, মানুষ সৎ, মানুষ সৎ, আচ্ছা সব মানুষ কি সৎ? নিশ্চয়ই নয়। তাহলে অর্থের দিকে লক্ষ্য রেখে বাস্তবের দিকে তাকিয়ে আমরা কি করব, আই বচন, যে কোনো কোনো মানুষ হয় সৎ। আবার দেখো কিছু বাক্য আছে যার মধ্যে কোনো প্রশ্নসূচক চিহ্ন রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে প্রশ্নের অর্থের দিকে তাকালেই বোঝা যাবে বাক্যটি আসল অর্থ। এইসব বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় প্রশ্নের উত্তর থেকেই বচনটি নির্ধারিত করতে হবে। যেমন কে তার নিজের দেশকে ভালোবাসে না, কে তার নিজের দেশকে ভালোবাসে না, জিজ্ঞাসা চিহ্ন। এমন কেউ আছে যে দেশকে ভালোবাসে না? তার মানে সকলেই, সকল মানুষ তার নিজের দেশকে ভালোবাসে, তাহলে এ বচন হবে। তাহলে সকল ব্যক্তি হয় ব্যক্তি যারা নিজের দেশকে ভালোবাসে। আচ্ছা, কোন মা তার ছেলেকে ভালোবাসে না? কোন মা তার সন্তানকে ভালোবাসে না? লেখো সন্তানকে ভালোবাসে না, তার মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, তাহলে এটাই এ বচন হবে। সকল মা হন নারী যিনি তার সন্তানকে ভালোবাসেন। আবার দেখো কিছু বাক্য আছে যাদের মধ্যে ইচ্ছা, আদেশ, বিস্ময় ইত্যাদি প্রকাশিত হয়। এই সব বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় কিসের প্রকাশ ঘটেছে তার উল্লেখ করতে হবে। যেমন দীর্ঘজীবী হও, হ্যাঁ, এখানে বচন করতে হবে তোমার দীর্ঘজীবী হওয়া হয় আমার ইচ্ছা, মানে আমি ইচ্ছা প্রকাশ করছি যে তুমি দীর্ঘজীবী হও। ঘর থেকে বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, এটা আমি কি করছি? নিশ্চয়ই আদেশ করছি যে তোমার ঘর থেকে বেরিয়ে যাওয়া হয় আমার আদেশ, এ বচন।
হ্যাঁ, বাহ কী সুন্দর দৃশ্য, বাহ কী সুন্দর দৃশ্য, এটা এবচন করতে হবে, দৃশ্যটি হয় সুন্দর। এরকম কয়েকটা আছে যেটা একটু প্রবলেম হতে পারে তোমাদের, কিন্তু প্র্যাকটিস করতে করতে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এমনও কয়েকটি বাক্য পাওয়া যায় যেখানে উদ্দেশ্য পদটিকে পরিষ্কার করে ঘোষণা করা হয়নি। সেই সব বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় উদ্দেশ্যটিকে স্পষ্টভাবে বসাতে হবে। ঠিক আছে, ভাষার দক্ষতা অবশ্যই আছে, তোমরা 12-এ পড়ো। সেই জায়গা থেকে কাজটা করতে হবে। যে এখন সকাল, বচন করলে হবে কি এখন, এখন মানে কোন কি কি কোন বিষয় এটাকে বোঝাচ্ছে, সময়টাকে বোঝাচ্ছে। তাই এই বচনে করতে হবে সময়টা হয় সকাল। এখন ঠান্ডা নেই। এখন এই এখনটা কিসের ইন্ডিকেট করছে, আবহাওয়ার। তাই ই বচন আবহাওয়াটি নয় ঠান্ডা। ছবিগুলোতে দেখো প্রায় 80টা বাক্য থেকে বচন করে দেয়া আছে। এখানে একটা বই থেকে ছবি তুলে দেয়া হয়েছে, সেহেতু কিছু প্রবলেম আছে। সেখানে দেখো বিদেহ স্থানে সব বেশিরভাগটাই বিশেষণ পদ আছে, ওগুলোকে বিশেষ্য পদ করতে হবে। যেমন টক, কোনো কোনো আঙুর নয় টক, শুধু টক লিখলে হবে না, টক ফল লিখতে হবে। হ্যাঁ, মেধাবী ছাত্র লিখতে হবে, বা এরকম মেধাবী মানুষ, মানে এইভাবে কোনো বিশেষণ পদ বিধেয় পদে থাকবেন না, বিধেয় পদটাকে বিশেষ্য পদ করতে হবে। ঠিক আছে, এই 80টা বচনই ভালো করে দেখো, অসুবিধা হলে বলো আমাকে। দেখো এই উদাহরণটাতে যে মানুষ অমর নয়, কোনো মানুষ নয় অমর, অমর শুধু লিখলাম না, অমর ব্যক্তি। আবার দেখো এখানে দেখো যে প্রতিটি আঙুর টক নয়, 10 নম্বর নিয়মে উদাহরণে কোনো কোনো আঙুর নয় টক, শুধু টক লেখা আছে, টক ফল লিখতে হবে। আবার দেখো 11 নম্বরে কোনো কোনো ছাত্র হয় মেধাবী, মেধাবী শুধু লিখলে হবে না, মেধাবী ছাত্র লিখতে হবে। 13 নম্বরে দেখো কোনো হাতি নয় সাদা, সাদা প্রাণী লিখতে হবে। হ্যাঁ, একজন মানুষ নিরামিষাশী, কোনো কোনো মানুষ হয় নিরামিষাশী, এটা ঠিক আছে। আচ্ছা, আরও কোথায় আছে দেখো, এরকম কিছু আছে যেগুলো তোমার বিশেষণ আছে, সেই বিশেষণগুলো বিশেষ্য পদ করতে হবে। এই যে কোনো কোনো মানুষ নয় সৎ, শুধু সৎ লিখলে হবে না, 30 নম্বরে সৎ লিখলে হবে না, হ্যাঁ, সৎ ব্যক্তি লিখতে হবে। এইভাবে যে কোনো কোনো হাতি হয় সাদা, 32 নম্বরে দেখো সাদা প্রাণী লিখতে হবে। হ্যাঁ, ওই যে কোনো কোনো কাক নয় কালো, কালো প্রাণী লিখতে হবে, বা কালো পাখি লিখতে হবে, এইভাবে। হ্যাঁ।